পিআর পদ্ধতিতে আসন বণ্টন নিয়ে ঐকমত্য কমিশনের আলোচনায় জটিলতা, বিএনপির বিপরীতে অবস্থানে জামায়াত এনসিপি। যে দলটি 1% ভোটও পেয়েছে তারা যখন একজন প্রতিনিধি সংসদে পাঠাতে পারবেন, তাদের প্রতিনিধিত্ব সংসদে নিশ্চিত করা সম্ভবপর হবে। তাদের কোনো প্রার্থী জিতবে সেরকম সম্ভাবনা নাই, তারা এগুলোর পক্ষে কথা বলতে পারে স্বাভাবিকভাবেই তাদের রাজনৈতিক উদ্দেশ্যে। ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি, কোথাও কোথাও জলাবদ্ধতা, কক্সবাজার সৈকতে পর্যটকের মৃত্যু। সরকারি হাসপাতালে নেই চিকুনগুনিয়া পরীক্ষার ব্যবস্থা, উপসর্গ দেখে চলছে চিকিৎসা, তথ্য নেই স্বাস্থ্য বিভাগের কাছেও। জ্বরের সাথে পাওয়াত ফুলন দিছে, এখন সব শরীর বিষ। শরীরে খুব ব্যথা, তাই শরীর কাঁপতেছে। রিসেন্টলি বেড়েছে, বছরের শুরুতে তো আর এত বেশি ছিল না, এখন পর্যন্ত টোটাল সম্ভবত 100 মতো হয়েছে। যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সবাইকে, সঙ্গে আমি আছি জান্নাতুল কলি। শিরোনামগুলো দেখছিলেন। সংসদে সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে আসন বণ্টন আলোচনায় জটিলতায় পড়েছে ঐকমত্য কমিশন। উচ্চ কিংবা নিম্ন কোনো কক্ষেই পিআর পদ্ধতি চায় না বিএনপি, প্রচলিত পদ্ধতির পক্ষে তারা। জামায়াত এবং এনসিপি দুই কক্ষেই চায় সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব। কমিশন সদস্য বদিউল আলম মজুমদার মনে করেন অন্তত উচ্চ কক্ষে থাকতে পারে পিআর পদ্ধতি। শাকিল হাসানের রিপোর্ট। এখন আমি অনুরোধ করব জাতীয় ঐকমত্য। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে এগোচ্ছে অনেক কিছু। সংস্কার ইস্যুতে দলগুলোর সঙ্গে আলোচনায় সময় পার করছে ঐকমত্য কমিশন। অনেক বিষয়ের মধ্যে ব্যাপক আলোচনা পিআর পদ্ধতি নিয়ে, অর্থাৎ সারা দেশে কোনো দলের প্রাপ্ত মোট ভোটের ভিত্তিতে ঠিক হবে দলটির আসন সংখ্যা। বিএনপি ও সমমনা কয়েকটি দল নির্বাচনে আগের মতো সরাসরি ভোটের পক্ষে, অন্যদিকে জামায়াত এনসিপি সহ কয়েকটি দল পিআর পদ্ধতি চায়। ঐকমত্য কমিশন বলছে নিম্নকক্ষে না হলেও উচ্চকক্ষে এই পদ্ধতির প্রয়োগ করা যেতে পারে। বিএনপি চাচ্ছে যে উচ্চকক্ষ হোক, কিন্তু উচ্চকক্ষ হবে নিম্নকক্ষে তাদের যে সংসদ সদস্যদের হার, সেই হারের ভিত্তিতে, ভোটের হারের ভিত্তিতে নয়। তো এটা হলে এটা মানে অর্থহীন হবে। যদি উচ্চকক্ষে পিআর পদ্ধতির মতো নির্বাচন হয়, তাহলে যে দলটি 1% ভোটও পেয়েছে তারা যখন একজন প্রতিনিধি সংসদে পাঠাতে পারবেন, সেই দলের বক্তব্য এবং সেই দলের যারা ভোটাররা আছেন তাদের প্রতিনিধিত্ব সংসদে নিশ্চিত করা সম্ভবপর হবে। বিএনপি ও সিপিবি মনে করছে পিআর বা সংখ্যানুপাত পদ্ধতির আলাপ মানে সময় ক্ষেপণ। এটি ছোট দলগুলোর স্বার্থ হাসিলের কৌশল। যারা মেজর পলিটিক্যাল পার্টি তাদের উপরে কিছুটা চাপ সৃষ্টির জন্য ছোট ছোট রাজনৈতিক দলের বিভিন্ন রকম কৌশল থাকে, তাও হতে পারে। নিম্নকক্ষে সংখ্যানুপাতিক নির্বাচনের তো প্রশ্নই আসে না, সুযোগই নাই। আমরা যে ব্যাপারে সবাই একমত করব, আর যদি 19 বিষয় আলোচনা করে চেষ্টা করবো ঐক্যমত্য, না হলে করব না। তা সরকার যদি ওইখানে থাকে তাহলে এই আলোচনা, আমি তো মনে করি ঐক্যমত্য কমিশনে এই আলোচনা উঠবেই না। নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা ঐকমত্য কমিশনের টেবিলে কেন, তা নিয়েই প্রশ্ন সালাউদ্দিন আহমেদ ও রহিন হোসেন প্রিন্সের। গুরুত্ব দিতে বলছেন সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচনের পথ সুগম করার ওপর। মনে করি এখন এই আলোচনায় সময় ক্ষেপণের দরকার নাই, এবং নির্বাচিত পার্লামেন্ট আগামীতে ডিসিশন নেবে আলাপ আলোচনা করে যে আনুপাতিক পদ্ধতিতে আমরা পার্লামেন্ট করব না দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করব। সাধারণভাবে নির্বাচন হলে কোনো আসনে তাদের কোনো প্রার্থী জিতবে সেরকম সম্ভাবনা নাই, তারা এগুলোর পক্ষে কথা বলতে পারে স্বাভাবিকভাবেই তাদের রাজনৈতিক উদ্দেশ্যে, রাজনৈতিক ফায়দার জন্য বলতে পারে। কয়েকটি দেশে নজির থাকলেও বাংলাদেশের ভোটের সংস্কৃতি, ইতিহাস সংখ্যানুপাতের উপযোগী নয়, তাই সমর্থন করে না বিএনপি, বলছেন সালাউদ্দিন আহমেদ। নির্বাচনের অনুষ্ঠানের দিকে জোর দেওয়া দরকার। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।
মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। ফেনীতে একটানা বৃষ্টিতে কোথাও দেখা দিয়েছে জলাবদ্ধতা, শহরের প্রধান সড়ক তলিয়ে গেছে পানিতে। এছাড়া ডাক্তারপাড়া, উকিলপাড়া, শান্তি কোম্পানি রোড, নাজির রোড সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও বাসাবাড়ি এবং দোকানপাটেও পানি ঢুকেছে, এতে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। আবহাওয়া অফিসের তথ্য, আজ সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ফেনীতে ২৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমের সর্বোচ্চ। চট্টগ্রামের বিভাগেও পাশাপাশি খুলনা, সিলেট, বরিশাল, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকল সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতার সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে। সবগুলো রোড পানিতে ডুবে গেছে। স্কুল পড়ুয়া যে সকল বাচ্চারা আছে তারা স্কুলে যেতে পারছে না, পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে, ইলেকট্রিসিটিও অলরেডি বন্ধ করে দিয়েছে। আরও যদি বৃষ্টি হয় তাহলে বিভিন্ন বাসাবাড়িতে পানি ঢুকবে এবং কি আমাদের শান্তি দাঁড়াতেও অনেক পানি। আমার বাসাতে অলরেডি পানি 1 ইঞ্চি হয়ে গেছে। মিটারগুলো একবারে পানির নিচে চলে গেছে। যে ড্যাফোডিল স্কুল আছে ওইখানে যে আপনারা দেখেন স্কুলের একবারে কয়েকবার বিদ্যুৎ অফিসে ফোন করা হয়েছে লাইন বন্ধ করার জন্য, কিন্তু এরা এখনো বন্ধ করে নাই। মৌসুমী বায়ুর প্রভাবে ফেনীতেও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সে বিষয়ে কিছু তথ্য আমরা জেনে নেব সহকর্মী আরিফুর রহমানের কাছ থেকে। আরিফ, ফেনীর কোন কোন এলাকায় জলাবদ্ধতা বেশি, সাধারণ মানুষ কোন কোন এলাকায় বেশি ভোগান্তিতে পড়েছেন জানাবেন, আর জলাবদ্ধতার কারণ হিসেবে এলাকাবাসী কি বলছেন? গতকাল থেকে টানা বৃষ্টিতে আজকে ফেনী শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। আমি আছি এই মুহূর্তে ফেনী শহরের শহীদুল্লাহ কায়সার সড়কে। এই সড়কের আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে জহিরিয়া মসজিদের সামনের অবস্থা, কিন্তু এই দিকের এখন সামনের দিকে যতদূর চোখ দেখা যায় ততদূর হচ্ছে যে এখানকার পানির অবস্থা আরো বেশি, কোথাও কোমর সমান পানি, কোথাও হাঁটু সমান পানি। এখানকার বাসিন্দারা যেটি বলছে যে এই ফেনী শহরে যে সকল খালগুলো রয়েছে, পাগলিছড়া, দমদমা খাল এবং কি খাজা আহমদ লেক, এই সকল খালগুলো দখল হয়ে যাওয়ার কারণে মূলত হচ্ছে যে এই সকল এরকম জলাবদ্ধতা সৃষ্টি হয়। এর মধ্যে বিশেষ করে হচ্ছে যে ডাক্তারপাড়া, মাস্টারপাড়া, উকিলপাড়া, শান্তি কোম্পানি রোড, নাজির রোড, পাঠানবাড়ি এলাকা এবং কি মিজান রোড, সব সড়কেরই একই অবস্থা। এখানকার যে সকল ব্যবসায়ী যারা, তারা যেটি বলছেন যে মূলত হচ্ছে যে তাদের এই যে হঠাৎ করে এরকম বৃষ্টি হওয়ার কারণে অনেকে দোকানদার তাদের দোকানের মালামাল এখান থেকে সরাতে পারেনি, যার কারণে হচ্ছে অনেক দোকানের পানিতে নিমজ্জিত হয়ে গিয়েছে। অনেকের ইলেকট্রিক যে সকল ডিভাইস গুলো রয়েছে সেগুলো মূলত হচ্ছে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানকার বাসিন্দারা যে বলছে যে দীর্ঘদিন ধরে হচ্ছে যে খাল যেগুলো রয়েছে সেগুলো দখল হয়ে যাওয়ার কারণে এবং কি সেগুলো পরিষ্কার না করার কারণে মূলত এরকম নগরবাসীকে এইভাবে আসলে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। তবে তারা যেটি বলছে যে যে সকল জায়গায় খাল দখল করে আছে সে সকল খালগুলো উচ্ছেদ যদি করা হয় তাহলে তাদের এরকম ভোগান্তি থেকে তারা রক্ষা পাবে। অন্যদিকে আমি যদি ফেনীর ফুলগাজী এবং পরশুরামের কথা যদি বলি, সেখানে যে মুহুরী নদীর পানি, সেখানে মুহুরী নদীর পানিও বাড়ছে। তবে এখন পর্যন্ত এখানকার যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলে যেটি জেনেছি যে এখন পর্যন্ত পানি মুহুরীর বিপদসীমার নিচে রয়েছে। তবে যেভাবে পানি বৃষ্টি হয়েছে, পানি বাড়তে শুরু করেছে, হয়তো দুপুর নাগাদ আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে এখানকার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমাকে এটি জানিয়েছেন। তবে এখানকার মানুষের মধ্যে সবচেয়ে বেশি আতঙ্ক কাজ করছে, কারণ হচ্ছে যে আপনি জানেন যে 2024 সালে যে ভয়াবহ বন্যা হয়েছে সেই আতঙ্ক মানুষের মধ্যে থেকে এখনো কাটেনি। এভাবে বৃষ্টি হওয়ার কারণে এখানকার মানুষের মধ্যে সেই আতঙ্ক বিরাজ করছে। ধন্যবাদ আপনাকে। রাত থেকে থেমে থেমে হালকা বৃষ্টি হচ্ছে ঢাকায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সারা দেশেই মৌসুমী বায়ুর সক্রিয় থাকার কারণে বৃষ্টিপাত হচ্ছে। আগামী 5 দিন এভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বিশেষ করে বঙ্গোপসাগরে উত্তাল রয়েছে। আর এই মুহূর্তে চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, ঢাকা সহ অধিকাংশ স্থানে বৃষ্টিপাত হচ্ছে। পাশাপাশি সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গত 24 ঘন্টায় ঢাকা এবং এর আশেপাশের এলাকায় 8 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সারা বাংলাদেশেই মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আগামী 5 দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে, সেই সাথে কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। আজকের সকাল 10টা থেকে আগামী বিকাল সকাল 10টা পর্যন্ত বিশেষ করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তাও রয়েছে। কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে প্রাণ গেছে একজনের, নিখোঁজ হয়েছেন 2 জন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহীদুল আলম জানিয়েছেন ভোরে
5 জন হিমছড়ি সৈকতে বেড়াতে যায়, পরে 3 জন সমুদ্রে গোসল করতে নামে। এক পর্যায়ে স্রোতের টানে ভেসে যায় 3 জন। এই সময় স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করে, পরে একজনের মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে ফায়ার সার্ভিস। তবে সাগর উত্তাল থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। নিহত এবং নিখোঁজদের পরিচয় এখনও জানা যায়নি। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানবো সহকর্মী এহসান আল কুতুবের কাছ থেকে। এহসান, নিখোঁজ 2 জনকে উদ্ধার করা গেল কিনা, আর যারা তাদের পরিচয়ে নিশ্চিত হওয়া গেছে কিনা এখনো পর্যন্ত আমাদেরকে একটু জানাবেন। কলি, বিষয়টা হচ্ছে কারণ হচ্ছে এই বেশ আজকে প্রায় 1 সপ্তাহ ধরে সাগর উত্তাল এবং 3 নম্বর সতর্ক সংকেত আছে। পাশাপাশি এই অবস্থায় সাগর উত্তাল, তো টানা বৃষ্টি সবকিছু মিলিয়ে সাগর উত্তাল এই অবস্থায় যেহেতু যারা সাগরে নামছে তাদেরকে কিন্তু বারবার নিষেধ করা হচ্ছে যে সাগর উত্তালের কারণে যাতে কেউ বেশি না যায়, দুর্ঘটনাপ্রবণ না হোক। কিন্তু এই অবস্থায় যে 3 জনের কথা আপনি বললেন, এই 3 জনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা গেছে। তারা যে পয়েন্ট দিয়ে সাগরে নেমেছে গোসল করতে, এটা আসলে কক্সবাজারের যে সিসিএফ লাইফ গার্ড যারা সবসময় সতর্ক অবস্থা থাকেন তাদের এরিয়ার মধ্যে পড়েনি। এটি এমন একটি জায়গা যেখানে আসলে কোনো সিকিউরিটি নাই, যেখানে আসলে নামার কোনো নামবে এমন কোনো পয়েন্টও নাই, বা এই পয়েন্ট দিয়ে কেউ গোসল করতে নামে না। কিন্তু আজকে 5 জন তারা সৈকতে গিয়ে 3 জন গোসল করতে নামে। সাগর যেহেতু উত্তাল, তার মধ্যে একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয়রা তাদের চেষ্টা করছে যে বাকি 2 জনকে উদ্ধার করার চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। আর কক্সবাজারে এমনিতে আপনি নিশ্চয় জানেন, গত কোরবানের ঈদের পরেও আমরা খবর দিয়েছি 5-6 জনের বিভিন্ন পয়েন্টে সাগরে গোসলে নেমে মৃত্যু। তো এটা আসলে স্বাভাবিক ঘটনা হলেও এই যে পয়েন্ট দিয়ে তারা নেমেছে ওই পয়েন্ট গুলো আসলে নিষিদ্ধ। ওই দিক দিয়ে কিন্তু আসলে গোসল করে পানিতে নামার কোনো সুযোগ নেই। তবে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে, যেহেতু উত্তাল এই অবস্থায় আসলে ফায়ার সার্ভিসের কর্মীরাও চেষ্টা করছে যে তাদেরকে কিভাবে উদ্ধার করা যায়। ধন্যবাদ আপনাকে এহসান। সিলেটের সকল পাথর কোয়ারি খুলে দেয়া, জেলা প্রশাসককে প্রত্যাহার এবং বিআরটি এর দুর্নীতিমুক্ত করা সহ 6 দফা দাবিতে সিলেটে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে চলা এই ধর্মঘটে বন্ধ রয়েছে বাস এবং ট্রাক চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকাল থেকেই বাস স্ট্যান্ডগুলোতে গিয়ে অপেক্ষা করতে দেখা যায় যাত্রীদের। বিকল্প বাহনে ভেঙে ভেঙে গন্তব্যে ছুটছেন অনেকেই। ট্রাক চলাচল বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন। দাবি মানা না হলে আগামীকাল থেকে পুরো সিলেট বিভাগে ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে পরিবহন মালিক শ্রমিকরা। এখানে তো আমরা ধর্মঘট দেখতেছি, গাড়ি ঘোড়া নাই, যেতে পারতেছি না, কষ্ট আছে। আমরা দেখতেছি কোনো গাড়ি পাই নাকি দেখি, কোনো রিজার্ভ গাড়ি, কোনো নোহা তোহা হাইস দেখি পাই নাকি দেখি। আমরা নিজ থেকে আমাদের দাবি আদায়ের জন্য আমরা কর্ম থেকে বিরত থাকছি। সেজন্য যদি কেউ কোনো প্রাইভেট গাড়ি চালায় সেখানে আমরা বাধা বা এরকম কিছু করব না। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক চাপায় ব্যাটারি চালিত অটোরিকশায় থাকা বাবা এবং ছেলে নিহত হয়েছে। ভোরে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের চড়িয়া মধ্যপাড়া এলাকায় নূরজাহান হোটেলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল 2 ছেলে। নূরজাহান হোটেলের সামনে পৌঁছালে বনপাড়াগামী দ্রুতগামীর একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। আর এতে ঘটনাস্থলেই অটোরিকশায় যাত্রী আব্দুল মান্নান খন্দকার এবং তার ছোট ছেলে জুয়েল খন্দকার মারা যায়। আহত হয় বড় ছেলে রাসেল খন্দকার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও পালিয়ে গেছে চালক আর হেলপার। আর এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। চিকুনগুনিয়ার লক্ষণ নিয়ে প্রতিদিন অনেক রোগী যাচ্ছেন হাসপাতালে, কিন্তু দেশের কোনো সরকারি হাসপাতালে চিকুনগুনিয়া পরীক্ষার ব্যবস্থা নেই। ফলে রোগের বিস্তার নিয়ে কোনো তথ্য নেই স্বাস্থ্য বিভাগের কাছে। উপসর্গ দেখেই চলছে চিকিৎসা সেবা। মহাখালীর ডিএনসিসি হাসপাতাল প্রতিদিন হাজারের মতো রোগী আসেন জরুরি বিভাগে। বেশিরভাগেরই জ্বরের উপসর্গ, অনেক রোগীর গায়ে তীব্র ব্যথা। এগুলো ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগীদের প্রধান উপসর্গ।
জ্বর উঠছে, জ্বরের সাথে পাওয়াত ফুলন দিছে, এখন সব শরীর বিষ। জ্বর আজকে 3 দিন ধরে, শরীর ব্যথা, তারপরে মাথা ব্যথা, শরীরে খুব ব্যথা, তাই শরীর কাঁপতেছে। অ্যালার্জি শরীর ফুলে গেছে, গা হাঁটতেও পারি না, ব্যথার চুটে খাইতে পারি না, পুরা গা ব্যথা, তারপরে হালকা শুকনা কাশি আছে, পেটের পিছন দিক দিয়ে ব্যথা। ডিএনসিসি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা থাকলেও নেই চিকুনগুনিয়ার। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার লক্ষণ অনেকটা একই রকম হওয়ায় রোগ শনাক্ত করা কঠিন হচ্ছে। তার উপর দেশের সরকারি হাসপাতালগুলোতে নেই চিকুনগুনিয়া পরীক্ষার ব্যবস্থা, তাই চিকিৎসা দিতে হচ্ছে লক্ষণ দেখে। চিকুনগুনিয়া ডায়াগনোসিস হচ্ছে না, কিন্তু সাসপেক্টেড কেস অনেক। গায়ে ব্যথার কথা অনেক বেশি আসছে, দুরকম, একটা হচ্ছে পুরো শরীরে গায়ে ব্যথা, আরেকটা হচ্ছে গিটে গিটে ব্যথা। তখন আমরা একটু কনফিউজ হচ্ছি এটা কি ডেঙ্গি নাকি চিকুনগুনিয়া। ডেঙ্গি ট্রিটমেন্টটাই আমরা দিতে থাকি, শুধু যেটা চিকুনগুনিয়ার ক্ষেত্রে অনেক বেশি গায়ে ব্যথা থাকে, তখন আমরা যে পেইন কিলার নর্মালি দিতে পারি, কিন্তু ডেঙ্গির সাসপিশনের জন্য আমরা পেইন কিলারটা অ্যাভয়েড করি। রোগের বিস্তার জানতে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত 340টি নমুনা পরীক্ষা করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR। প্রায় 45% নমুনায় চিকুনগুনিয়া ধরা পড়ে। সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনে চিকুনগুনিয়ার পরীক্ষা শুরু হয়েছে, তবে নেই তেমন প্রচার। 7টি নমুনার RT-PCR করে চিকুনগুনিয়া শনাক্ত হয় 3টিতে। আমাদের এখানে চিকুনগুনিয়ার জন্য 2টা পরীক্ষা হয়, একটা হলো রিয়েল টাইম PCR আর আরেকটা হলো র্যাপিড টেস্ট বা ICT যেটা আমরা বলি। তো ICT এখন পর্যন্ত আসলে রিসেন্টলি বেড়েছে, বছরের শুরুতে তো আর এত বেশি ছিল না, এখন পর্যন্ত টোটাল সম্ভবত 100 মতো হয়েছে। আর PCR আমরা শুরুই করেছি গত সপ্তাহ থেকে, তো এখন পর্যন্ত আমাদের 7টা টেস্ট হয়েছে। ডেঙ্গুর মতো চিকুনগুনিয়াও মশার কামড়ে হয়, এই রোগের জটিলতা থাকে দীর্ঘদিন। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। চাকরিতে 14তম গ্রেড এবং টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া সহ 6 দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় অবস্থান কর্মসূচি পালন করছে স্বাস্থ্য সহকারীরা। সকালে জামালপুরে সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু হয়। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে এই অবস্থান কর্মসূচি চলে 8টা থেকে 11টা পর্যন্ত। এই সময় 7 উপজেলার শতাধিক স্বাস্থ্য সহকারী কর্মসূচিতে অংশ নেন। আর একই কর্মসূচি পালিত হয় সিরাজগঞ্জ, সিলেট, খুলনা, যশোর সহ দেশের বিভিন্ন জেলায়। স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তারা। আগামী 1 সেপ্টেম্বরের মধ্যে দাবি আদায় না হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। দাবি কোনো আলোর মুখ দেখতে পারি নাই। নিয়োগ বিধি সংশোধন করে স্নাতক সমমান 14তম গ্রেড এবং ইন সার্ভিস ট্রেনিং পরবর্তী 11তম গ্রেডের দাবি আমরা করে আসছি। উচ্চতর গ্রেড সহ সকল সুবিধা প্রদান এবং নিয়োগ বিধি সংশোধন করে আমাদের দাবি দেওয়া অতি শীঘ্রই বাস্তবায়নের জন্য আমরা দাবি করছি। 6 দফা দাবি যদি আমাদের বাস্তবায়িত না হয়, তাহলে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির মোতাবেক আমাদের যে কর্মসূচি আছে তা আমরা অব্যাহত রাখব। জুলাই পদযাত্রার 8ম দিনের কর্মসূচিতে আজ কুষ্টিয়ায় পদযাত্রা এবং গণসংযোগ করবে এনসিপি। তার আগে ছাত্রলীগের নির্যাতনের প্রাণ যাওয়া আবরার ফাহাদের কবর জিয়ারত করেছে এনসিপির নেতৃবৃন্দ। সেখানে আছেন সহকর্মী লামিয়া তিথি, যাচ্ছি তার কাছে। তিথি, আবরার ফাহাদের পরিবার এখন কেমন আছে আমাদের জানাবেন। কুষ্টিয়ায় এনসিপি আজ কি কি কর্মসূচি রয়েছে সেই তথ্য থাকলে আমাদেরকে একটু জানাবেন। এটা বলি যে আজকে কিন্তু 8ম দিনের মতো হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের যে 1 বছর পূর্তি উপলক্ষে কিন্তু সারা দেশের যে পদযাত্রা রয়েছে সেটি কিন্তু তারা এনসিপির কার্যক্রম শুরু করেছে। বেলা 11:30 নাগাদ কিন্তু এখানে আবরার ফাহাদের কবর জিয়ারত করতে আসার কথা রয়েছে। এনসিপি এর যে নেতৃবৃন্দ রয়েছেন তার মধ্যে নাহিদ ইসলাম, যিনি আহ্বায়ক, দক্ষিণ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস এবং হচ্ছে হাসনাত সহ যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু তাদের আসার কথা রয়েছে। যদি আমি একটু দেখাতে চাই যে এখানে কিন্তু যেই অত্র ইউনিয়নের পক্ষ থেকে কিন্তু আবরার ফাহাদের যেই আবরার ফাহাদের যেই রায় ছিল সেই রায় কিন্তু বাস্তবায়নের জন্য কিন্তু তারা এখানে দাবি তুলেছে। একই সাথে কিছুক্ষণ আগে কিন্তু আমাদের আবরার ফাহাদের বাবা এবং মার সাথে কথা হচ্ছিল, তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে
2019 সালের 7 অক্টোবর আবরার ফাহাদ মারা গেছে, ঠিক 6 বছর হয়ে যাচ্ছে, কিন্তু তার এখনো বিচারের দৃশ্যমান সেরকম কোনো বিচার তারা দেখতে পাচ্ছেন না। আপিল বিভাগে তাদের রায় এখনো আটকে রয়েছে। তারা কিন্তু আমাদের এও জানিয়েছেন যে ক্যাম্পাসের যেই রাজনৈতিক সেই রাজনীতি কিন্তু পরিবর্তন হওয়া উচিত। ক্যাম্পাসে মূলত তার মায়ের বক্তব্য যেটা, ক্যাম্পাসে মূলত রাজনীতি হওয়ার কথাই নয়, রাজনীতি মুক্ত ক্যাম্পাস তৈরির কথা বলেছেন। একই সাথে তিনি কিছুটা শঙ্কাও প্রকাশ করেছেন, যেহেতু আবরার ফাহাদের এরকম একটা পরিণতি হয়েছে, তার যে ছোট ছেলে সেও কিন্তু বুয়েটে এখন বর্তমানে পড়াশোনা করছেন। তো তার মা আমাদের জানিয়েছেন, আবরার ফাহাদের মা জানিয়েছেন যে তার ছোট ছেলে যদি এখনো কোনো কারণে যদি ফোন না ধরে, তার কিন্তু সেই আবরার ফাহাদের যেই ঘটনা রয়েছে সেটি কিন্তু তার চোখের সামনে এখনো ভেসে ওঠে। মূলত যেই 2019 সালে যেই আবরার ফাহাদ হত্যাকাণ্ডে যেই 25 জনকে অভিযুক্ত করে কিন্তু 2019 সালে 13 নভেম্বর অভিযোগ পত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপরে কিন্তু 2020 সালে 15 সেপ্টেম্বর মামলার অভিযোগ গঠন করা হয়েছে। এরপরেই বলতে গেলে যে 20 জনের কিন্তু মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত এবং 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল, কিন্তু সেই 5 জনের মধ্যে থেকে কিন্তু 4 জন কিন্তু অলরেডি দেশ ছেড়ে পালিয়ে গেছে। তো সর্বশেষ 3 জন যাওয়ার পরে কিন্তু এই 6 আগস্ট কিন্তু একজন যখন দেশ স্বাধীন হয়, তো সেই সময়ে কিন্তু সেই মুহূর্তে তারা সেই একজন কিন্তু দেশ ছেড়ে পালিয়েছে। তো এই নিয়ে কিন্তু আমাদের কথা হয়েছে। তো তখন আবরার ফাহাদের বাবা কিন্তু আমাদের জানিয়েছিলেন যে এই যে দেশ ছেড়ে পালিয়েছে, নিশ্চয়ই এই দেশ ছেড়ে পালানোর ক্ষেত্রে কিংবা এই কারাগারের যেই কর্মকর্তারা রয়েছে বা কারাগার কর্তৃপক্ষকে কিন্তু তারা দায়ী করছেন, এবং তারা কিন্তু অন্তর্বর্তী সরকারের কাছে এটাও দাবি করেন যে ইন্টারপোলের মাধ্যমে কিন্তু তাদের যে 4 জন দেশের বাইরে পালিয়েছে তাদের কিন্তু ফিরিয়ে আনার দাবিও কিন্তু জানিয়েছে। কলি, অনেক ধন্যবাদ আপনাকে তিথি। রাশিয়ার সদ্য পদচ্যুত পরিবহন মন্ত্রী রোমান স্তারোভতকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা তদন্তকারীদের। নিজ বাড়ির সামনে গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে তার গুলিবিদ্ধ মরদেহ। পাশেই মিলেছে লাইসেন্সকৃত অস্ত্র। সোমবার রোমানকে পরিবহন মন্ত্রীর পদ থেকে সরিয়ে দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তবে কোনো কারণ উল্লেখ করা হয়নি। কিছুক্ষণের মধ্যেই ওই পদে ঘোষণা করা হয় অ্যান্দ্রেই নিকিতিনের নাম। 2024 সালের মে মাসে পরিবহন মন্ত্রী হিসেবে নিয়োগপ্রাপ্ত হন রোমান, আর এর আগে টানা প্রায় 6 বছর কুর্স্ক অঞ্চলের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। Также в рамках